बहुत भाई আপনি আমাদের এখানে হ্যাঁ ম্যাগনেটিক 1 2 3 4 5 ঠিক আছে। আসসালামু আলাইকুম। আরো অনেকে রাস্তায় আছে, ওনারা এসে পৌঁছায়, এর মধ্যে আমরা কথা বলতে থাকি। বারবার রাস্তায় আছে, তারপরে এখানে আমরা একটা কবিতা শুরু করি। কবিতা আমাদের এটা সাহিত্য আড্ডা, কবিতা গল্প গানে আমরা মুখরিত হব এবং সাহিত্য নিয়ে আমাদের কিছু আলোচনা হবে। যে যতটুকু পারি আমরা উদার করে দিব, এইভাবে আমাদের আজকের এই উত্তর। কবিতার নাম স্বপ্নের প্রসব যন্ত্রণা। যৌবনের কাছে বিক্রি করতে করতে স্বপ্ন নিজেই এখন 9 মাসের গোয়াল। অন্যদিকে ভাবনাগুলো সময়ের সাথে খাতির করে চুরি করে তরমুজ, খেজুর, ডালিম, আনার, কলা সহ আর অনেক কিছু ভিতরে ভিতরে দিনের আকারে উঠা ধোয়ার সাথে মিশ্রিত হয় চোখের জল। তবু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা দম নেয় এই অক্ষরের মুখের দিকে চেয়ে। এই হাসি অমলিন যদিও কলিজায় লেগে আছে আগুনের দাম। চুরি করে স্বাদ মেটে না, সময় আর বয়সে খেটে খাওয়া মানুষেরা স্বপ্নের কাছে নগদে বিক্রি করে চোখের জল। মলিন হাসির ছলে পার করে দুর্গম পথ, অভাবের কৃপান্তরের মাঠ। এরই মাঝে তখন জীবনের পাতায় পাতায় পোকা ধরে, তখনও মসজিদের সামনে লাইনে দিয়ে দাঁড়ায় শত শত ক্ষুধার্ত মলিন মুখ। বাবারা নিজের দিকে তাকিয়ে নিজের কাছে নিজেকে ছোট করে লজ্জায় চোখ মুখ লাল করে কম দামে খেজুর কিনে নিচের দিকে চেয়ে তাকাতে তাকাতে তখন বাড়ি ফিরে বাবা। তখন স্ত্রী সন্তানের মুখটা বর্বর স্মরণ করিয়ে দেয় তার সাধ্যের বাহির সাজানো আর আঁকিত ইফতারের টেবিল। তখনও রাস্তার পাশে চায়ের দোকানে চেয়ার ফেলে পর্দা টেনে আরাম করে আরাম করে নেওয়া। মসজিদে আজান হলেও গাছের তলায় তখনও তাসের আড্ডায় ব্যস্ত আশরাফুল মাহমুদ। গাড়ির ব্রেক দাঁড়ানো তখন গরম জিলাপি আর হালিম চিকেন ফ্রাই বলে বন্ধ হয়নি। তরমুজটা সাহেবের ড্রাইভার তখন হাতের তালুতে দাঁড়িয়ে সাহেবের কোনো অপেক্ষায়। স্বপ্ন দেখতে সেখানেও টাকা লাগে। মৃত্যু পথযাত্রী নিয়ে যখন কেউ ভিড় বাড়ানোর জন্য তৈরি করে টিকটক, বাজার যখন লাগান ভিড় পেটার পরিপূর্ণ, আসমানের দিকে তাকিয়ে তখনও যারা খেয়েছিস সেরা দিবে না। কারো উঠে পড়ে, কেউ অর্থা হয়। স্বপ্ন এত এত নির্যাতনের প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘরে ঘরে হয়তো কোনো একদিন প্রসব করে দিতেও পারে অলিভ। নিজ অধিকার আদায়ের সংগ্রামী মানুষ, নিজ অধিকার আদায়ের সংগ্রামী মানব মানবী বাস্তবতা তৈরি করে দেখে দিতে পারে লজ্জা কাকে বলে। ধন্যবাদ। এখন শুরু করতে যাচ্ছি।
সুরজিৎ পরিচয় করুন। সুইচটা অন করা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলাইমান। কবি কবিকের সাথে দীর্ঘদিন যাবত আছি। আমি চিলড্রেন রাইট ফাউন্ডেশনে আছি। আমি কবি কলিকার কোনো সদস্য না, গ্রুপে আছে এখনো সদস্য। যারা কবি কলিকার প্রতিটা কার্যক্রমে অংশগ্রহণ করার চেষ্টা করি এবং কবি কলিকার যে লেখাগুলো প্রতিদিন পড়ার চেষ্টা করি, যে যতটুকু লিখে অসম্ভব ভালো লাগে। ধন্যবাদ। আমি মোহাম্মদ মহিবুল হক খান আলাল, অতিথি সদস্য কবি কলিকা। আশা করি একসময় সদস্য হয়ে যাব। সবাই আমি মোহাম্মদ রবিউল্লাহ আলী, কবি কলিকার সাংগঠনিক সম্পাদক। আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক কবি কলিকা। এই পরিচয়, আসি সবার সাথে একসাথে কাজ করি, এই আর কি। আসসালামু আলাইকুম। আমি সমাজ আপনাদের কবি কলিকার সাথে আমিও অনেক কাজ জড়িত। আমি কবি ও কথা সাহিত্যিক। ধন্যবাদ। দেওয়ান ইকবাল, সহ-সভাপতি কবি কলিকা। দীর্ঘদিন সাহিত্যের সাথে জড়িত, কবি কলিকার উত্তরোত্তর সফল কামনা করছি। আসসালামু আলাইকুম। আমি কাকুলি আফরোজ, প্রতিষ্ঠাতা পরিচালক কবি কবিতা এবং সম্পাদক। কবি কবিতার 2016 সালে কবি কবিতার জন্ম হয়। সেই জন্মলগ্ন থেকে কবি কবিতার সাথে আছি এবং সাহিত্যকে ভালোবাসি, কবিতাকে ভালোবাসি, কবিতা এবং মানুষকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। আমিও কবি কলিকার সাথে প্রায় অনেক দিন যাবতীয় সদস্য হিসেবে আছি, কিন্তু বর্তমানে সাংস্কৃতিক সম্পাদিকা হিসেবে কাজ করছি। তো সবাইকে অভিনন্দন, শুভকামনা সভাপতি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি সুলতানা। আমি কবি কলিকার সদস্য নয়, তবে সদস্য হওয়ার চেষ্টা করছি। একটু কাছে নিয়ে বলেন, একটু কাছে মাইক্রোফোনটা। জি, আমি কবিতা দেশ শেষে আসছি। তো আমার কাছে আড্ডা অনেক ভালো লাগতেছে। আশা করি একদিন সদস্য হিসেবে জানবো। আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস ওয়াহিদ। আজ আমি এই কবি কবিতার আড্ডার মধ্যে প্রথম অবস্থান করতেছি। তো আমার কাছে অনেক আড্ডাটা অনেক ভালোই লাগতেছে। আশা করি আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ এই কবি কবিতার সদস্য হতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কবি কলিকা আব্দুল আল মামুনের বন্ধু, সাথে আসছি উপভোগ করার জন্য। আশা করি আপনাদের সাথে থাকবেন। আমার নাম সাধারণ। শুভ সন্ধ্যা। আমি দলিত সমাজের বাবু, সাংবাদিক জায়জাদিন ফোরামের বিভাগ সম্পাদক। আর কবি কলিকার সাথে আমি শুরু থেকেই আছি, তবে আমার একটু বিষয়টা কম। আমার অনেক কাজ, এখানে আমি সময় কম দিতে পারি। গ্রুপে আমি আসলে খুব একটা থাকি না, কারণ গ্রুপ নিয়ে আর বেশি একটা চর্চা করার সময় হয় না আমার। সারা দেশব্যাপী আমার সংগঠন আছে ফ্রেন্ডস ফোরামের। কাকুলি আফরোজের সাথে আমার প্রথম থেকে পরিচয়, এবং যখন মানবপন্থে আমি সাংবাদিকতা ছিলাম, তখন ওখানে বসেই এই কবি কলিকার জন্ম হয়েছিল। ধন্যবাদ সবাইকে। কবি কলিকা বন্ধুদের
প্রাইভেট পক্ষ থেকে স্বাগতম, কবিগণের পক্ষ থেকে স্বাগতম, শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম, আমি হাফিজুল ইসলাম, কবিকণিকার সাংগঠনিক হয়ে আছি। আর আজই খুব ভালো স্থান থাকি মুসলমানদের। আমরা বিগত 3-4 বছর ধরে আমরা এটা এর সাথে সম্পৃক্ত। তারই ধারাবাহিকতায় আজকে আড্ডায় চলে আসলাম। ধন্যবাদ আপনাকে, সব যারা আছেন সবাইকে ধন্যবাদ। আর আমার সাথে নিয়ে আসছেন গেস্ট কবি, বাট আমাদের সবাই ওনার পরিচয়টা উনি নেই। আসসালামু আলাইকুম, আমি ইফাত রহমান, রামপুরহাট থাকি। ভাইয়ার গেস্ট হিসেবে এসেছি। আমি একটু লেখালেখি করি আর কি, আর আমি ভাইয়ার গ্রুপে আছি। আমি সুইট করছি। ধন্যবাদ। যাতে আপনাকে দেখতে পাচ্ছেন আমি জিয়াউর রহমান, প্রাইভেট আমার ফার্স্ট চয়েস, দেন হচ্ছে সাহিত্যের সাথে প্রেম আছে। আর আপনাদের ফেসবুক পেজে আমি দীর্ঘদিনের ফলোয়ার, আমাদের মধ্যে কবিতা পড়া হয় আপনাদের বন্ধুর মাধ্যমে এই গ্রুপে অ্যাড করা। তো আমার হয়তো দেখা যায় না এখানে, বাট আমি একজন পাঠক বলতে পারেন। শুভাকাঙ্ক্ষী। আর বাংলাদেশ ভ্রমণ করা হয়েছে আমার পায়ে হেঁটে, পুরো বাংলাদেশ। এটা অ্যাম্বাসেডর ছিলাম 2016-তে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে, যেটা ভিজিট বাংলাদেশ 5 ইয়ার দিয়েছিলেন। তো ফটোগ্রাফি ভালো লাগে, সাহিত্য নিয়ে আছি, আর মানে চলাফেরার জন্য বিজনেস করতে হয় আর কি। তেমন কিছুই আমরা একটু ব্যানার করিনি, ফেসবুক করিনি, আমাদের সূচিপত্র করিনি। আমাদের উপস্থিত সবাই সাহিত্যের মধ্যে আমরা এই অপরের সাথে মিশে থাকি। এখন যে যেটা করতে চান, কেউ গল্প করতে পারে, কেউ সাহিত্য নিয়ে কথা বলতে পারে, কেউ কবিতা আবৃত্তি করতে পারে, কেউ গান করতে পারে। তবে প্রত্যেককেই কিছু না কিছু করতে হবে, এটাই আমার বেডিকেল বিষয়। এখন আজকে যেহেতু সাহিত্য আড্ডা, সাহিত্যের উপরে আমরা কথা বলবো এবং সাহিত্যের যেহেতু বিভিন্ন গান কবিতা লুকায়িত, কার ভিতরে কি প্রতিভা আছে আমরা জানি না। তো আমরা এই প্রতিভা দেখতে হবে, দৃঢ় করতে হবে। যে হচ্ছে গিয়ে আমাদের শাহজাহান আজকের ভাই কিন্তু খুব ভালো আগে আজান দিতেন, তারপরে কোরআন তেলাওয়াত করতে পারেন। আমরা তো এই জিনিসটা ওনার কখনো শুনি নাই, আমরা শুনতে চাই। আমাদের পরিচয় হুজুরদের সম্মান এটা খুব কম হয় বাংলাদেশে। এই জায়গায় সমস্যা, হুজুরদের সম্মান। সম্মানিত সুধী, অনুষ্ঠান শুরু হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে। কোরআন তেলাওয়াত করেছেন আমাদের উপদেষ্টা শাওন হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد. قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. প্রতিভা আসলে আল্লাহ তাআলার দান, মানে সবাই সবকিছু করতে পারে, কিন্তু অনেকেই একের ভিতরে পাস থাকে,
একের ভিতরে 7 থাকে, একের ভিতরে 10ও থাকে। তো এইগুলোতে কুড়ি ব্যক্তি আমাদের সমাজ বসে। তো উনি মানে অনেকগুলি গুণান, কিন্তু আমি কোন দিয়ে শুরু করবো আর কোনটা দিয়ে শুরু করতে পারছি না। তো উনি নিজেই ওনার প্রতিটা বিকাশ ঘটাবেন, যেটা আমাদের অবশ্যই সামনে আমাদের সমাজ লাগতেছে, যেটা আমরা দেখতে পাবো। তো এখন সংক্ষিপ্ত বক্তব্য সাহিত্য নিয়ে লিখতে পারেন, এবং নিজের পরিচয় বা নিজের পরিকল্পনার সাহিত্যের সাথে আপনি কিভাবে সম্পৃক্ত, জীবনের সাহিত্যটাকে আপনি কিভাবে ধারণ করেন, সাহিত্যের সাথে আপনার জীবনের কতটুকু কিভাবে জড়িত আছে, কবিতা, গান এবং গল্পের মাধ্যমে, সেটা সবাই ইন্ডিভিজুয়ালি আমরা সংক্ষিপ্ত হয়ে প্রত্যেকে তুলে ধরব। মাইক্রোফোন হ্যান্ড করছি। প্রথমে শুরু হচ্ছে আমার বাম দিক থেকে। আসলে আমার আঞ্চলিকতা অনেক বেশি আকর্ষণীয় ছেলে, সবটা ছিল একটু ভিন্ন, মানে বাংলাদেশ যাকে বলে। তো আমি আরো বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং আমাদের আরেকটা হুমায়ুন স্যারের যারা বক্তা, এদের একটা সংগঠন আছে হিমু পরিবহ, মানে হিমু ক্যারেক্টার নিয়ে আমরা এভাবে জড়িত। তো পত্রপত্রিকার সাথে ছোট ছোট গল্প দিতাম বা ছোট লেখা হয় না, জীবনের উপরে বাস্তব ভিত্তিক এরকম কিছু ম্যাগাজিন আসতো, কবিতা। তো এইভাবে সাহিত্যটা প্রেরণ করা। নজরুল আমার বরাবরই প্রিয় এবং মনে আছে আমার জন্য উনি লেখেন। এটা গেল, আর ওইদিকে যাচ্ছি না, আপনারা আছেন, আপনারা বলবেন শুনবো। আর ভ্রমণটা হচ্ছে ছোটকাল থেকেই, মানে আমার আত্মীয় স্বজনরা অনেক দূরে দূরে, নানার বাড়ি সিলেট, বড় চাচার বাড়ি না করে, তো ওইভাবেই আসা যাওয়ার মধ্যে ভ্রমণটা আর কি ভালো লাগে। পরে দেখলাম যে আরো দেখতে চাই, পাহাড়, সাগর, নদী ভালো লাগে। তো ফ্যামিলি থেকে এইভাবে দেয় না। তো এসএসসি পরীক্ষার পরে আমি বাড়ি থেকে 1 মাসের জন্য উদ্ধার হয়ে যাই। ছোট একটা চিরকুট রেখে যাই বাড়িতে, যে আমাকে কেউ খুঁজবেন না, হ্যাঁ আমি আসবো ফিরে পরে, মানে রেজাল্টের যে গ্যাপটা থাকে। পরে রাত্রে ট্রেনে উঠে গেলাম ভৈরব থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে গিয়ে, এখন 1 মাস তো চলতে হবে, ফিরতে হবে, খেতে হবে। চাকরি খুঁজি পাই না। পরে চাকরি নিলাম একটা কাউন্টারে, তখন লক্ষ্মীপুর চট্টগ্রাম বাস চলে, শাহী এন্টারপ্রাইজ, খুব ভালো লাক্সারিয়াস গাড়ি। তো দেখলাম যে এটা আমার জন্য না, এখানে অশিক্ষিত গালিগালাজে এসে ছেড়ে দিলাম। পরে ছুটে আসলাম আরেক ভবিষ্যৎ থাকে ওইখানে। তো ওই যে পাগলামি, ওইদিকে পাহাড়, সীতাকুণ্ড পাহাড়, ওই যে সীতার সমাধি, ওইখানে যাওয়া আসা, মানে দেখলাম যে প্রকৃতিটাকে আরো টানে, যত ঘুরি তত পিপাসা বাড়ে। পরে প্ল্যান করলাম যে কিভাবে পুরো বাংলাদেশ দেখবো। পরে পারি না, গিয়ে সময় পড়াশোনায় এসে হয় না, দিদিমারে বলতে গেলাম অ্যাকাউন্টিংয়ে, ইচ্ছা ছিল বাংলায় পড়ার, ফ্যামিলি হিসাবে বাংলা অ্যাকাউন্টিং পাওয়ার পরে বাড়িতে বললাম যে আমি বাংলা পাইছি, বাংলায় পড়ি। বলে যে তাহলে বাড়িতে চলে আসার ব্যবস্থা, পরের বার আবার ট্রাই করবো, অ্যাকাউন্টিংয়ে পড়তে হবে। চাপাই দিলে অ্যাকাউন্টিংয়ে পড়লাম, বেরোসিং সাবজেক্টে। পরে ওই 3 মিনিটে থাকা অবস্থায় প্ল্যান করলাম যে কিভাবে হেঁটে বাংলাদেশ দেখা যায়, টাকা হতো না, বাড়ি থেকে দিবে না, সমস্যা। পরে ট্যুরিজম বোর্ড, ঢাকা ক্লাব, এসব বড় বড় জায়গায় ঘুরে স্পন্সর দিলাম, বিশাল উদ্বোধন করলাম ঢাকা ক্লাবে। 44 দিন লেগেছিল বাংলা বাংলা তেতুলিয়া থেকে টেকনাফ জিরো পয়েন্ট। তো 44 দিনে হাঁটার মধ্যে আমি যেটা অর্জন করলাম, মানুষকে রিচ করে। আমরা যত বই পড়ি, গল্প পড়ি, উপন্যাস পড়ি, মানে লেখকের জীবনীটা থাকে না, সবচেয়ে বড় মানে পাওয়াটা মনে হয় এটা, যে আমরা লেখককে খুঁজে পাইছি বা তার একটা লেখার মধ্যে আমি তার সাথে গল্প করছি, এরকম মনে হয়। হ্যাঁ, আব্দুল আবু সাইদের একটা বই আছে, মানুষ তার স্বপ্নের সমান বড়, আর একটা অন্তরঙ্গ আলো, ওনার সাহিত্য আত্মসমালোচনা বা প্রথমা থেকে বের করেছিল এই 2টা বই। তো 2টা বই পড়া সৌভাগ্য হয়েছে। ওইখানে একটি কথা উনি বারবার বলছেন যে মানুষ তার স্বপ্নের সমান বড়, বা মানুষ যা চায় তার সে বেশি কিছু করতে পারে যদি চায়। ওই স্পিডটা আমার মধ্যে ছিল যে আমি হাঁটবো। তো হাঁটার সময় অনেক প্রতিবন্ধকতা দেখেছি, এগুলো বিশাল হিস্ট্রি, 1.5 মাস তো আমি রাস্তায় ছিলাম। তো কেউ পাগল ডাক্তার, কেউ ভালো বলতো, কেউ নতুন গালি দিত, প্রশাসনের সহযোগিতা সব মিলে একটা বিশাল ছবি তুললাম 7,500 ডিএসএলআর সাথে ছিল। পর ওইখান থেকে রাষ্ট্রীয়ভাবে 40টা ছবি সিলেক্ট করে আর 2টা ডকুমেন্টারি জাতীয় জাদুঘরে রাষ্ট্রীয়ভাবে 3 দিন একটা এক্সিবিশন ছিল, আরেকটা ছিল ঢাকা ইউনিভার্সিটি। এই হচ্ছে ছোট মানুষের অর্জন।